দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। ফ্ল্যাট উপহার ইস্যুতে দলের ভেতরে বাইরে ছিলেন চাপে। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 2 মামলা। সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর কারাগারে। চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী মাসে আন্দোলনে নামার পরিকল্পনা। এই বছরই জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই উঠে না। আজ প্রতিবেদন জমা দেবে রাষ্ট্র সংস্কারের চেয়ার কমিশন। আসছে 2 কক্ষের সংসদ। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে থাকছে প্রস্তাবনা। 32 বছর পর আলোচনায় যাবে ছাত্র সংসদ নির্বাচন। সংস্কার ইস্যুতে সংগঠনগুলোর মধ্যে বিভাজন তীব্র, বিপাকে প্রশাসন। 10 ট্রাক অস্ত্রের মামলাতেও খালাস লুৎফুজ্জামান বাবর। মুক্তিতে বাধা নেই। পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে 14 বছরের কারাদণ্ড। এবং বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব বাতিলের দাবি সংগঠকদের। 3 দিনের আলটিমেটাম ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। শেখ রেহানার কন্যার বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগও। দর্শক, এসব দিয়ে দলের ভেতর বাহিরে তুমুল সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। বিস্তারিত রিপোর্টে। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করলেন ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ লেবার পার্টির সরকারের আর্থিক খাতে দুর্নীতির রোধের দায়িত্বে ছিলেন। অথচ তার বিরুদ্ধেই ছিল দুর্নীতি ও ফ্ল্যাট কেলেঙ্কারি সহ বিস্তর অভিযোগ। এমনকি সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিটও নিয়েছিলেন টিউলিপ। এ নিয়ে কিয়ার স্টারমারের সরকারের ক্যাবিনেটে তাকে সিটি মিনিস্টার পদে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। দাবি ওঠে শেখ রেহানার কন্যা টিউলিপকে বরখাস্তের। এমনকি এ নিয়ে পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সর্বশেষ তার পদত্যাগ করা উচিত বলে এক সাক্ষাৎকারে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন টিউলিপ। এরই মধ্যে টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে তিনি তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি বলে দাবি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি। তার পদত্যাগপত্র গ্রহণ করে কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের সঙ্গে তার পরিবারের সম্পর্কের কারণে মানহানির ঝুঁকির বিষয়ে টিউলিপ আরও সচেতন থাকতে পারতেন। এদিকে পেনশন মন্ত্রী এমা রেনল্ডসকে টিউলিপের স্থলাভিষিক্ত করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তথ্য গোপন করে এবার নিজ নামে প্লট বরাদ্দ নেয়। সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। বুধবার দুদক মহাপরিচালক জানান, রাজুকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নেয় তাদের বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি।
হলফনামায় তথ্য গোপন করে নিজের নামে প্লট বরাদ্দ নেয় এবার দুদকের মামলায় ফাঁসলেন গণ অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এ নিয়ে মোট 6টি মামলা করেছে দুদক। দুদক জানায় পূর্বাচলের 27 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের অতি মূল্যবান কূটনৈতিক এলাকার 9 নম্বর প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পরস্পর সুবিধা লাভের আশায় জালিয়াতিতে জড়িত শেখ হাসিনা ও 8 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু হয়েছে। অন্যদিকে মায়ের ক্ষমতার অপব্যবহার করে একই সড়কের 15 নম্বর প্লটটি বরাদ্দ নেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এই ঘটনায় তিনি, শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আরও 15 কর্মকর্তাকে আসামি করেছে দুদক। সজীব আহমেদ ওয়াজেদ জয় রাজুকের এখতিয়ারধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতি সংক্রান্ত 6টি মামলা করেছে দুদক। মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তারাও চার্জশিটে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় অন্য আসামিরা হলেন এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরী। গত বছর 23 ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধানে প্রতিবেদনের আলোকে মামলাটি করা হয় বলে জানান দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে এসকে সুরের বিরুদ্ধে অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ ওঠে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি। চলতি মাসে ভোটের দিনক্ষণ জানানো না হলে ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামার কথা ভাবছে দলটি। নেতারা বলছেন, দ্রুত ভোটের দাবির পাশাপাশি কর্মসূচি আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সংশ্লিষ্ট ইস্যুতে। স্থায়ী কমিটির বৈঠক, এমনকি লিয়াজু কমিটিতে উঠেছে রাজপথে নামার প্রস্তাবনা। মারুফা রহমানের প্রতিবেদন। শুরু থেকেই সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সব মিলিয়ে দিন দিন যেন রাজনীতির মাঠে আরো জোরালো হচ্ছে ভোটের দাবি। কিন্তু নির্বাচনের ধারণা দিলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। আবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। এ নিয়ে এক ধরনের মতবিরোধ সৃষ্টি হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। নেতারা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বহু বছর আন্দোলন করেছে বিএনপি। দরকার হলে জনগণের ভোটাধিকার রক্ষার দাবি আদায়ে আবারও রাজপথে নামবে দলীয় নেতাকর্মীরা। অজস্র মানুষ গত 10-15 বছর ধরে লড়াই করেছে। বিষয় তো ছিল একটাই, যখন আপনার ভোটাধিকারটা কেড়ে নিয়ে যাবে, সে আপনার বাকি অধিকারগুলো কেড়ে নিয়ে যায়। এটা তো আমরা দেখেছি। এই জন্য প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মালিকানা ফিরিয়ে দেওয়া। ওনারা যত তাড়াতাড়ি একটা দেশকে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ওনারা যায়, ওনাদেরও সম্মান থাকবে, দেশেরও অনেক বহু গুণে ভালো হবে। কারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে যে পরিবেশ আমাদের দরকার, সে রাজনৈতিক পরিবেশ আমরা বলি, সামাজিক পরিবেশ আমরা বলি, বিনিয়োগের পরিবেশ আমরা বলি, অর্থনীতির উন্নয়নের জন্য পরিবেশ বলি, এই পরিবেশ সৃষ্টি হবে না। নেতারা বলছেন, বিএনপির দলীয় ফোরামের পাশাপাশি ভোটের দাবিতে নতুন কর্মসূচি দেওয়ার প্রস্তাব এসেছে সমমনাদের পক্ষ থেকেও। তাই সরকারের উচিত বাস্তবতা বিবেচনা করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সরকারের পক্ষ থেকে রোডম্যাপ তো দিতে হবে, ইলেকশন কমিশন তো পুরো স্কেডিউলই ডিক্লেয়ার করতে হবে।
এখনো ধরেন অনেক কিছুই তো আছে যেখানে সরকারের ব্যর্থতা আছে। আমি এরকমও বলতে পারি সীমাহীন ব্যর্থতা আছে প্রশাসনের ক্ষেত্রে। পুলিশ বলেন বা যাকে আমরা জনপ্রশাসন বলি সেগুলোর কথা বলেন, এরকম বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা, অনেকগুলো বিষয়। বিএনপি নেতারা বলছেন ভোটের দাবি আদায়ের পাশাপাশি জনসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আগের মতোই রাজপথে থাকবে দলটি। মাঠে তো আমরা আছি, যতদিন পর্যন্ত আমাদের এই 18 বছর সংগ্রামের লক্ষ্য অর্জন না হয় ততদিন পর্যন্ত বিএনপি মাঠে ছিল, মাঠে আছে এবং মাঠে থাকবে। প্রস্তুতিটা আমাদের রাজনৈতিক দল হিসেবে তো সেটার প্রস্তুতি সব সময় থাকে আমাদের, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে বাকি কাজগুলো করা হবে। বিএনপির অবস্থান গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে, আর নির্বাচনই হচ্ছে তার সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সরকার আন্তরিক হলে এবছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসতে পারে না। ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসমক্ষে প্রকাশের আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেন ফখরুল। তিনি আরও জানান, আগের চেয়ে শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন আয়োজন করার প্রয়োজন নেই। বলেন, সরকার আন্তরিক হলে চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন করা সম্ভব। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই হচ্ছে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ আরও বাড়বে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির মৌলিক কোনো বিরোধ নেই। জামায়াতে ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। লন্ডনের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান মির্জা ফখরুল। উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে 4 সংস্কার কমিশন। এর মধ্যে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক, এই 4 সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিবে। চলতি মাসের শেষের দিকে সুপারিশে জানাবে জনপ্রশাসন ও আইন সংস্কার কমিশন। এদিকে চাকরির ক্ষেত্রে পারিবারিক রাজনৈতিক পরিচয় বিবেচনায় না রাখার সুপারিশ থাকছে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার প্রথমেই হাত দেয় রাষ্ট্র সংস্কারে। দায়িত্ব নেয়ার 2 মাসের মধ্যে গঠন করে 6 সংস্কার কমিশন। 3 অক্টোবর জনপ্রশাসন, পুলিশ, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন এবং দুদক সংস্কার কমিশন গঠন করা হয়। 31 ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও কাজ বাকি থাকায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল এই 6 সংস্কার কমিশনের।
বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিবে পুলিশ সংস্কার কমিশন সহ দুদক, সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন। বিচার বিভাগীয় সংস্কার কমিশন এ মাসের শেষে সুপারিশ দিবেন। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে সুপারিশের কিছু অংশ জমা দিবেন তারা। 15 তারিখে একটা আমাদের যে পার্ট রিপোর্ট দাখিল হবে, আর যে নির্দিষ্ট টাইমে সেই সময় আমাদের সবাই মিলে পুরো রিপোর্টটা দাখিল করা হবে। এই মাসের মধ্যেই শেষের দিকেই হবে। ওখানে দাখিল হলেই এগুলো সবাই জানবে, এটা পাবলিক ডকুমেন্ট। পুলিশ সংস্কার কমিশন সদস্য আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হন। এমন তথ্য এসেছে সংস্কার কমিশনের কাছে। এই চর্চা বন্ধ করতে চায় কমিশন। রাজনৈতিক সম্পৃক্ততা বা অনেকগুলো বিষয় এখানে ইনভলভ আছে, যে কারণে আমাদের অনেক সময় অনেক নিরপেক্ষ, অনেক নিরপরাধ লোকও ওটার একটা শিকার হয়ে যায়। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক সময় চাকরি টাকরি পায় না। এই জায়গায় আমাদের কমিশনের একটা অবজারভেশন আছে, কেউ যদি চাকরি পেয়ে তো মেধা থাকে, সেটাতে মেধার যথেচ্ছ ব্যবহার এখানে হয়। মেধাবীদের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনে শুধুমাত্র এনআইডি কার্ডই হোক পরিচয়ের মাপকাঠি, এমন প্রস্তাব থাকছে কমিশনের। ন্যাশনাল আইডিটাকে আমরা ক্রাইটেরিয়া ধরি, ন্যাশনাল আইডিটা যেহেতু এটা ওয়েল কানেক্টেড, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু মানে ইনকোয়ারির স্টেপ কিন্তু কমে যায়। ফলে মানুষ কিন্তু একটু মানে সার্ভিস পেতে পারে, একটু বেটার সার্ভিস। 6 সংস্কার কমিশন ছাড়াও 18 নভেম্বর গণমাধ্যম সহ স্থানীয় সরকার, শ্রম, স্বাস্থ্য এবং নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়। ফেব্রুয়ারি 17 তারিখ এই 5 কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্র সংস্কারে সরকার গঠিত প্রথম দিকের 6 সংস্কার কমিশনের মধ্যে 4 কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশ জমা দিবেন। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন এই মাসের শেষের দিকে তাদের সুপারিশ জমা দিবেন প্রধান উপদেষ্টার কাছে। রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী সুপারিশ করেছে কমিশনগুলো, যা নিয়ে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। সচিবালয় থেকে সানাজি ইয়াসমিন, নিউজ 24। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে সংসদের নিম্নকক্ষে 350-এর জায়গায় আসন হবে 400, যার মধ্যে 100 আসন নারীদের জন্য, আর উচ্চকক্ষে থাকবে 105 আসন। সংস্কার কমিশনের প্রধান বলছেন, ফ্যাসিজম যাতে আর ফিরে না আসে সেজন্য বেশ কিছু সুপারিশ করবে কমিশন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি ইসির ক্ষমতা বাড়াতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আজ সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে দুদক সংস্কার কমিশনও। স্বাধীনতার পর থেকে এক কক্ষ বিশিষ্ট দেশের জাতীয় সংসদ। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন 350টি, যার মধ্যে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে বদলাচ্ছে নতুন বাংলাদেশ। এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে মোট আসন হবে 505। নিম্নকক্ষে 300-র জায়গায় হবে 400 আসন, যার মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত নারীদের জন্য 100 আসন, আর উচ্চকক্ষে 100 আসনে সারা দেশে দলগুলোর মোট ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচিত হবে। উচ্চকক্ষের বাকি 5 আসন থাকবে রাষ্ট্রপতির হাতে। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়, সেই কারণেই তার বড় রকমের অপপ্রয়োগ ঘটেছে। একটা অপপ্রয়োগ না, কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাই চাইছিলেন। আমাদের যে সমস্ত সুপারিশ থাকবে তার একটা অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে যাতে ক্ষমতা একজনের হাতে না যায়। এছাড়া সংবিধানের মূলনীতিতেও পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ থাকতে পারে। অন্যদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবনা দিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, ইসির ক্ষমতা বৃদ্ধি, হলফনামায় প্রার্থীর বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক করার সুপারিশ করবে কমিশন। পাশাপাশি ফিরতে পারে না ভোটের বিধান। আমাদের অতীতের যে 12টি নির্বাচন হয়েছে, তার মধ্যে 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং এই 4টি নির্বাচনে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয় আমাদের অভিজ্ঞতার অনুযায়ী, তাহলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকাটা বাঞ্ছনীয়। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দেবে দুদক সংস্কার কমিশনও। দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ আইনে সংশোধন আনার প্রস্তাব দেবে কমিশন, যেখানে দলীয় প্রভাবমুক্ত যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে রূপরেখা থাকবে।
দুদক সংস্কারের যে কার্যক্রম তার সাথে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রেক্ষিতের যে সংস্কারের প্রয়োজন অপরিহার্যতা তার সাথে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। ঘোষণা অনুযায়ী এসব প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, আর তাদের ঐক্যমতের ভিত্তিতেই বাস্তবায়ন হবে বহুল কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ ঘোষণা হচ্ছে না জুলাই ঘোষণাপত্র। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হবে কি কি থাকবে এই ঘোষণাপত্রে। সেদিনই তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মাহফুজ আলম জানান, এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না জাতীয় পার্টিকে। এ সময় মাহফুজ আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে, খসড়া তৈরি করা হয়েছে। খসড়ার ধারাগুলোতে মোটামুটি সবাই একমত, তবে কিছু কিছু ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে। ব্যাংকিং সুবিধা সহ সব কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বেক্সিমকোর শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকাল 10টায় আশুলিয়ার নবীনগর থেকে বারুইপাড়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা জানান, কারখানাগুলো বন্ধ হওয়ায় প্রায় 40,000 পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে। সুবিধা সহ সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বেক্সিমকোর শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীরা। 14 জানুয়ারি সকালে আশুলিয়ার নবীনগর থেকে বারুইপাড়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচি পালন করে বেক্সিমকোর কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে প্রায় 40,000 শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে বলে দাবি করেন শ্রমিকরা। শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের স্বার্থে একটি সুষ্ঠু সমাধান বের করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি সমস্যার দ্রুত সমাধান এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে সব বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন বাংলাদেশ থেকে সর্বাধিক রপ্তানিকারক দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান ইউমুন কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কিছু সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের অনুরোধ জানান তিনি। আর এই বিষয়ে তাকে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, কোরিয়ান ইপিজেড বিনিয়োগকারীদের জন্য একটি মডেল হয়ে উঠবে। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত নিউজ 24 সংবাদে। 32 বছর পর নির্বাচনে হাওয়া লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে। তবে এ নিয়ে মতবিরোধ আছে সাধারণ শিক্ষার্থী আর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মাঝে। নির্বাচনের আগে এই সংস্কার চায় কয়েকটি ছাত্র সংগঠন। অন্যদিকে নির্বাচনের পরে সংস্কারের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাকিরা। আর বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বলছে, সংস্কার করতে হলে নিতে হবে জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মতামত। এমন পরিস্থিতিতে বিপাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হায়দার আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন সজল দাস। 32 বছর পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নির্বাচন ঘিরে নানা দাবি আছে ছাত্র সংগঠনগুলোর, চলছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও। জাহাঙ্গীরনগরে অনেকগুলো আন্দোলন হয়েছে, অনেকগুলো বিক্ষোভ হয়েছে, এই ফ্যাসিস্টের দিকে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি। তো সেই সক্রিয়তা থেকে আসলে জাকসুর মতো একটা বিষয় যেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব দল থাকে, সেই জিনিসটা আসলে খুবই প্রয়োজনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মতো জাকসু নির্বাচন নিয়েও 2 মেরুতে ছাত্র সংগঠনগুলো রোডম্যাপ দিয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে, খসড়া ভোটার তালিকাও করেছে। আমরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী সারা বাংলাদেশে সবার আগে ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পথ দেখাবে। তফসিল ঘোষণার আগেই আওয়ামী ফ্যাসিস্ট যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হামলার সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর জাকসুর নির্বাচনের আলাপটা আসলে সেটা খুব গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে বলে আমরা মনে করি। এক্ষেত্রে বিদ্যমান গঠনতন্ত্রেই সমাধান খুঁজছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কারের দায়িত্ব নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের হাতেই দিতে চায় তারা। শিক্ষার্থীরা যে সংস্কারের কথা বলছে সেটা যৌক্তিক, কিন্তু জাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি, গঠনতন্ত্র যে নির্বাচিত জাকসু হবে তার হাতেই আমরা সেই সংস্কারের দায়িত্বটা আমরা ছেড়ে দিতে পারি। সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। এরপর নানা সময় উদ্যোগ নেওয়া হলেও বারবার ব্যর্থ হয়েছে সব চেষ্টা। করোনার অস্বাভাবিক সময় কাটিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান, আবারও ব্যাহত হয় সাধারণ শিক্ষা কার্যক্রম। বর্তমানে আবারও স্বাভাবিক হচ্ছে শিক্ষাসূচি, কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি আলোচনায় রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই নির্বাচনকে ঘিরে যেন আবারও কোনো অস্বাভাবিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি না হয়, যদিও ছাত্র সংসদ নির্বাচন চাইছেন সবাই। সজল দাস, নিউজ 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলাতেও খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পান তিনি। এখন তার কারামুক্তি কোনো বাধা নেই, জানিয়েছেন তার আইনজীবী। অস্ত্র মামলায় সাজা কমেছে 5 জনের। তাদের মধ্যে আছেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এছাড়া 4 জন মারা যাওয়ায় তাদের আপিল বাতিল করে দিয়েছেন উচ্চ আদালত। দুটি মামলায় ফাঁসির দণ্ড নিয়ে মৃত্যুর ক্ষণ গুনছিলেন লুৎফুজ্জামান বাবর। অবশেষে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আলোচিত ঘটনায় খালাস পেলেন সাবেক এই প্রতিমন্ত্রী। এরই মধ্যে কারাবাস দীর্ঘ 17 বছরে। উচ্চ আদালতের রায়ের পর বিজয় মিছিল করেন বাবরের রাজনৈতিক অনুসারীরা, জানান উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। আল্লাহ এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন সুবিচার দিয়েছে। এই মজলুম মানুষটা অনেকদিন পর সুবিচার পেয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি আমরা শতভাগ আস্থাবান। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্র ও চোরাচালানের 2 মামলাতে খালাস পেলেন সাবেক বিএনপি সরকারের এই প্রভাবশালী প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। খালাস পাওয়া অন্য 4 জন হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন, মোহসিন তালুকদার ও এনামুল হক। এছাড়া যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং 10 বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে। আসামি পক্ষের আইনজীবী জানান, খালাস পাওয়াদের মুক্তিতে আর কোনো বাধা নেই। আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। ওনাকে 78 দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। কিন্তু 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। এছাড়া মৃত্যুজনিত কারণে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ 4 জনের আপিল বাতিল ঘোষণা করেছেন আদালত। এর আগে 18 ডিসেম্বর একই ঘটনায় হওয়া অস্ত্র চোরাচালানের মামলায় বাবর সহ 7 আসামিকে খালাস দেন হাইকোর্ট। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরী কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শীর্ষ সন্ত্রাসীরা যে মাথা চাড়া দিয়ে উঠছে তা স্বীকার করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। কেন স্বাভাবিক হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি, নেই তার কোনো সদুত্তর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাধিক মামলা হওয়ায় সম্প্রতি জামিনে কারামুক্ত হওয়া পিচ্চি হেলাল ও ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের এই ভিডিও ব্যাপকভাবে আলোচনায় এসেছে। গত শুক্রবার রাতের এ ঘটনায় গ্রেফতারও হয়েছেন কয়েকজন। রোববার রাতে মিরপুরে প্রকাশ্যে কোপানো হয়েছে 2 জনকে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন দশার মধ্যে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এলেন মহানগর গোয়েন্দা প্রধান। স্বীকার করলেন, মাথাচাড়া দিয়ে উঠেছে চিহ্নিত সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন স্বাভাবিক হচ্ছে না, এমন প্রশ্নে দায়সারা উত্তর মহানগর গোয়েন্দা প্রধানের। তবে জামিনে মুক্ত পিচ্চি হেলাল ও ইমনকে ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসবো এবং আমরা সবকিছুই আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, চাঁদাবাজ যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চরম অবনতি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির। এরপর কিছুটা স্বাভাবিক হলেও এখনো দিনে দুপুরে সশস্ত্র সন্ত্রাসীর হামলা চলছেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজনৈতিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি নির্দেশ মানতে বাধ্য নয় পুলিশ। তবে জুলাই আগস্টের অভ্যুত্থানে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সেই নীতির তোয়াক্কা করেননি বাহিনীটির সদস্যরা। পুলিশ যেসব অস্ত্র ব্যবহার করে সেসব নিয়েও আছে বিস্তর বিতর্ক। নতুন বাস্তবতা, এসব ক্ষেত্রে পরিবর্তন চায় পুলিশ সংস্কার কমিশন। আর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থাও ঢেলে সাজানোর সুপারিশ করা হচ্ছে। বিস্তারিত মাসুদ আলাবনের প্রতিবেদনে। পুলিশ বাহিনীর সদস্যদের হাতে প্রাণঘাতী অস্ত্র রাখা ঠিক কি ঠিক নয় তা নিয়ে চলছে আলোচনা। অনেকে পরামর্শ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র আর নয়, কারণ আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন ঘটনায় এর মাত্রাতিরিক্ত ব্যবহার প্রাণ কেড়েছে বহু মানুষের। জুলাই আগস্ট আন্দোলনেও দেখা গেছে সেই চিত্র। তবে প্রাণঘাতী অস্ত্র কি একেবারেই থাকবে না পুলিশ সদস্যদের হাতে? সংশ্লিষ্টরা বলছেন, এমন পরামর্শ বাস্তবসম্মত নয়। বলা হচ্ছে, যেসব অস্ত্র কম পাল্লার সেগুলো থাকতে পারে পুলিশ সদস্যদের হাতে, যেমন 9mm পিস্তল। এই অস্ত্রের ইফেক্টিভ রেঞ্জ বা কার্যকর সীমা 50 মিটারের মতো। আরেকটি পিস্তল রয়েছে 7.62 mm, এর কার্যকর সীমা 300 মিটার, অর্থাৎ এই পিস্তল বাদ দেয়া যেতে পারে। শটগানের লেড প্যালেট বা সীসার তৈরি ছোট গুলির ব্যবহার নিষিদ্ধের কথাও ভাবা হচ্ছে। এ ধরনের গুলি পরিচিত ছররা গুলি নামে, যেগুলি শরীরের ভেতর থেকে যেতে পারে বছরের পর বছর। সংস্কার কমিশন মনে করছে এটা অনেক বেশি অমানবিক। আবার পুলিশের যে প্রশিক্ষণ ব্যবস্থা তাতেও আনতে হবে পরিবর্তন। অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে জাতিসংঘের নীতিমালা অনুসরণ করা হবে অনেকটাই। ইউএনএ যে আমরা পিস কিপিং মিশনে যে আমাদের এখানে যে লোকজন যায়, তারা কিন্তু ওখানে ওদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আমাদের পুলিশ কর্মকর্তাদেরকে ওইটাকে মেনে তাদের কার্যক্রম করতে হয়। আমরা ওইটাকে একটু আমাদের দেশে রেপ্লিকেট করার চিন্তা করছি, সো দ্যাট পুলিশ যা কিছু করতে পারবে না। রাজনৈতিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানতে বাধ্য নয় আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু তার ব্যত্যয় ঘটেছে হরহামেশাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসঙ্গত আদেশ মানতে বাধ্য, বেআইনি নয়। লেথাল ওয়েপন ইউজের ব্যাপারে আমরা আরো আমাদের কিছু প্রস্তাবনা আছে। তো পুলিশের সবচেয়ে কম শক্তি প্রয়োগ করে আপনাকে সিচুয়েশন কন্ট্রোল করার কথা নির্দেশনায় আছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে
কয়েকটি স্তরে অগ্রসর হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। শুরুতেই আলাপ আলোচনা, এরপর সতর্ককরণ বা লাঠি প্রদর্শন, এতে কাজ না হলে লাঠিচার্জ, এরপর জল কামান, কাঁদানে গ্যাস কিংবা টিয়ার গ্যাসের ব্যবহার করা যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণ একেবারে কষ্টকর হয়ে গেলে তবেই ব্যবহার করা যেতে পারে ছড়াগুলি। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা না করার প্রশ্নে কি ভাবছে পুলিশ? পুলিশের যে অস্ত্রের যে প্রাধিকারের যে বিষয়টি রয়েছে এবং অস্ত্র ব্যবহার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং এটি চলমান রয়েছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই একটি সমাধানে পৌঁছতে পারবো আমরা। এখন প্রশ্ন হলো, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করা বা প্রশিক্ষণ ব্যবস্থা বদলে দিয়ে কতটা জনবান্ধব করা যাবে পুলিশকে? কারো হয়ে কাজ করার জায়গা থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে না পারে, তাহলে যে সংস্কারের পুলিশের ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটা আসলে আদতে মানুষের কল্যাণে কাজ হবে না। এই অপরাধ বিশেষজ্ঞ মনে করেন, আসলে ইতিবাচক ফল চাইলে বন্ধ করতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী জুলাই অভ্যুত্থানে 826 জন নিহত এবং 11,306 জন আহত হয়েছেন। বেশিরভাগই হন গুলির শিকার। তাই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। এর সঙ্গে মানবাধিকার রক্ষার প্রসঙ্গটিও ওতপ্রোতভাবে জড়িত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দিনের আলোয় রং বেরঙের ঘুড়ি উড়াউড়ি, মাতামাতি, নাটায়ে বাঁধা সুতো কাটাকাটি, আর এ ছাদ থেকে অন্য ছাদে উকি ঝুঁকি। দর্শক, এতটুকুতেই আটকে থাকছে না পুরানো ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন। পৌষের শেষ দিনের উৎসবটিতে বাড়তি আবহ যোগ করে ফানুসের রঙিন আভা, আতশবাজির আলো এবং লেজার শোয়ের ঝলকানি। এমন দুর্দান্ত মুহূর্তে দেশি বিদেশি উৎসব প্রেমীদের আগমনে নাচে গানে মাতোয়ারা বুড়িগঙ্গা তীরের বাসিন্দারা। আর সাথে পুরান ঢাকার স্টাইলে বিশেষ মেহমানদারি তো আছেই। শেখ জালালের ছবিতে আরো জানাচ্ছেন বনি আমিন। আজকের রাত চোখ জুড়ানোর রাত, মনের আনন্দের রাত, কারণ রাতটি পুরনো ঢাকার মানুষের সাকরাইনের। সাকরাইন মানেই ঘটা করে ঘুড়ি উৎসব, যার আনুষ্ঠানিকতা শুরু হয় বিকাল 4টা থেকে। সন্ধ্যার আগে ছাদে উঠি, ঘুড়ি টুড়ি উড়াই, তারপর সন্ধ্যার পর বিভিন্ন ছাদে লাইটিং, তারপর ফায়ার, এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। দেখতে আমার ফিলটা একটু বেটার লাগে, আমি দেখতে এমনি করে থাকি, দেখতে একটু সুন্দর লাগছে। ইচ্ছে ঘুড়ি, রঙিন ঘুড়ি, হাতে নাটাই বাঁধা অথচ সুতোই বাঁধা রঙিন ঘুড়ি আনন্দ ছড়াচ্ছে আসমান জুড়ে, যেটা আবার ছড়িয়ে পড়ছে দিক বিদিকে সবার মনে। ঘুড়ির মধ্যে এটা লিখে দিত যে একটা হার্ট এঁকে ওই দিয়ে দিত, তখন ওই ঘুড়িটা উড়াতে উড়াতে আমরা ওই যেই ছাদে সুন্দর একটা মেয়ে আছে ওই ছাদে ওই ঘুড়িটা একদম গোত মারতো, তখন ওই ঘুড়িটা পেয়ে সে একটা সুন্দর হাসি দিত। সকালবেলা সবাই ফ্যামিলি বন্ধু বান্ধব মিলে সবাই মিলে ঘুড়ি উঠাই, তারপর সবাই মিলে একত্রে আসলে সবাই খুব আনন্দ করি। আমাদের এই সাকরাইন উৎসবটা এটাকে বলা হয় পৌষ সংক্রান্তি, আর কালের বিবর্তনে আমরা এই পৌষ সংক্রান্তিটা হারিয়ে ফেলছি। এখন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, এটা আমাদের ডিজিটাল মতো হয়ে গেছে। পুরান ঢাকার আজকের আকাশটা একটু আলাদা, চারদিকে আনন্দে ভরা। সাকরাইন উৎসব আসলেই রঙিন হয়ে ওঠে পুরো এলাকাটি, সে রং ছড়িয়ে পড়ে শত প্রাণে। আর সূর্য ডোবার পর আবহাওয়াটা হয় আরো দারুণ। বুড়িগঙ্গার তীরে মানুষের মনে লাগে আধুনিক রং। আগুন খেলার সাথে চলে লেজার শো আর আতশবাজির বর্ণিল আয়োজন। পৌষ সংক্রান্তিতে এভাবেই নাচে গানে আর আনন্দে শেষ হয় সাকরাইন উৎসব। বনি আমিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্থানীয়রা জানায় ওই এলাকার মিজানুর রহমানের কাঠের কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে 2 জন মারা যান। নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার
সিঙ্গিয়া গ্রামের মিল্টন আর একই গ্রামের রামকুমার। এছাড়া আহত হয়েছেন আরও 2 জন। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই বিভিন্ন খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ FBCCI আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এমন মন্তব্য করেন। নিয়ম বহির্ভূতভাবে পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি আর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ FBCCI এর আহ্বায়ক জাকির হোসেন নয়ন। এ সময় তারা আরও বলেন, এই সিদ্ধান্ত বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয়, উচ্চ সুদের হার ও বৈশ্বিক প্রভাব দেশের বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। অংশীজনদের সাথে আলোচনা না করেই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। হঠাৎ এক কর আরোপ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের সার্বিক জাতীয় অর্থনীতির উপর প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। গত 2 কার্য দিবসের পর মঙ্গলবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সূচকের মান। মঙ্গলবার সপ্তাহের 3য় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে 2টি সূচকের মান। প্রধান মূল্য সূচক DSEX 1 পয়েন্ট কমে অবস্থান নেয় 5150 পয়েন্টে। পাশাপাশি এদিন লেনদেনও কমেছে 46 কোটি 67 লাখ টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত রয়েছে 84টি কোম্পানির শেয়ার। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার CSE-তে সার্বিক সূচক CASPI কমেছে 16 পয়েন্ট আর লেনদেন হয়েছে 11 কোটি 65 লাখ টাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য দোহায় আবারও আলোচনা শুরু হয়েছে, এমন তথ্য জানিয়েছে বিবিসি। আর কাতারের প্রধান মধ্যস্থতাকারী বলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি। মঙ্গলবার গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার বিস্তারিত চূড়ান্ত করতে আলোচকরা এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় মিলিত হয়েছেন। এর মধ্য দিয়ে যুদ্ধের প্রথমবারের মতো ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা একই ভবনের পরোক্ষ আলোচনা করছেন। জানা গেছে চুক্তিটি পর্যায়ক্রমে কার্যকর হবে। প্রথম দিনেই 3 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এরপরে ইসরায়েলে সৈন্য প্রত্যাহার শুরু হবে। দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন মামলা শুরুর শুনানি স্থগিত করা হয়েছে। ইউন হাজির না হওয়ায় মঙ্গলবার বিচার শুরুর 4 মিনিটের মধ্যেই শুনানি মুলতবি ঘোষণা করেন সাংবিধানিক আদালত। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তার আইনজীবী জানান, প্রেসিডেন্টকে আটক করার তৎপরতায় ইউন আদালতে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারছেন না। ইউনকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হবে নাকি তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে, সাংবিধানিক আদালতকে অবশ্যই 180 দিনের মধ্যে সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গেল 3 ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারিকে কেন্দ্র করে 14 ডিসেম্বর পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করে। এরপর তাকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবার জানাবো খেলার সংবাদ। গঠনতন্ত্র সংস্কারে নেমে বিপাকে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গঠনতন্ত্র সংশোধনের প্রাথমিক প্রস্তাবনা প্রত্যাহারের জন্য বিসিবিকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। তাদের দাবি মেনে নেওয়া না হলে ঢাকার সকল ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় সংস্কার কমিটিতে পরিবর্তন চেয়েছেন সংগঠকরা। নতুন পর্ষদ নির্বাচিত হওয়ার পরই বিসিবি জানিয়েছিল গঠনতন্ত্র সংস্কারের কথা। সে সুবাদে ক্রীড়া পরিষদ থেকে শুরু করা হয়েছে সংশোধনের কাজ। কমিটির পর এবার প্রাথমিক প্রস্তাবনা নিয়েও ক্লাব সংগঠকদের বিতর্কের মুখে বিসিবি।
গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপক হারে কমানো হয়েছে। আগের 25 জন পরিচালকের পদ কমে হচ্ছে 21, যেখানে বিভাগ, জেলা, ক্রীড়া পরিষদ ও ইনস্টিটিউশনারি 17 জন, আর ঢাকার ক্লাব থেকে থাকবেন 4 জন। তাতে সরকারের প্রভাব বেড়ে যাবে বোর্ডে, কমে আসবে ক্লাব সংগঠকদের। প্রস্তাবিত গঠনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে। এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয়, তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে। আগামী 72 ঘন্টার মধ্যে এই সংশোধনী প্রস্তাবনা বাতিলের আলটিমেটাম দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এমনটা না হলে ঢাকার সব লিগ বয়কটের ঘোষণা দিয়েছেন ক্লাব সংগঠকরা। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায়, তাহলে আমরা ধরে নিন আমরা 12 জনে আছি। এই গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটিটাও পরিবর্তন চাই আমরা। গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটি এখনো পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন পেশ করেনি, তাই আগামী 3 দিনের মধ্যে খসড়া বাতিল করে বিসিবি সভাপতির সাথে বৈঠকে বসতে চান ঢাকার ক্লাব সংগঠকরা। তৌসিফুল হাসান, নিউজ 24। দেখতে দেখতে শেষ বিপিএল এর সিলেট পর্ব। বিদেশি ক্রিকেটারদের পেছনে ফেলে সেরাদের তালিকায় দাপট দেশিদের। পয়েন্ট টেবিলের সবার উপরে রংপুর রাইডার্স। নানান রেকর্ড ও ঘটনা প্রবাহে সিলেট পর্ব শেষ করে বন্দরনগরী চট্টগ্রামে আসর মাতানোর অপেক্ষায় খেলোয়াড়রা। চায়ের নগরীতে 4 ছক্কার উন্মাদনায় এতদিন মজে ছিল ক্রিকেট প্রেমীরা। রংপুরের ধারাবাহিক জয়, খুলনার টানা হার, স্বাগতিক সিলেটের সান্ত্বনার জয় ও লিটন তানজিদের ব্যাটে ঢাকা ক্যাপিটালসের রেকর্ডের চূড়ায় ওঠা সবই হয়েছে এই শহরে। ঢাকা পর্বের পর সিলেট থেকেও শতভাগ সফলতা নিয়ে চট্টগ্রামে যাচ্ছে নুরুল হাসান সোহানের দল। টানা 7 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার ধরাছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি। অন্যদিকে এখনো মুদ্রার উল্টো পিঠ দেখছে মেগা স্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। 7 ম্যাচ খেলে একটি মাত্র জয় দলটির। শেষ 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দুয়ে চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা বরিশালের পয়েন্টও 6। নেট রান রেটে এগিয়ে থাকায় দুয়ে চিটাগং। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ সিলেট পর্বের সব ম্যাচ হারা খুলনা টাইগার্স। 6 ম্যাচ করে খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের যথাক্রমে 5 ও 6 নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে ব্যাটে বলে দেশি খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য উপভোগ করেছে দর্শকরা, যার প্রমাণ সর্বোচ্চ রান ও উইকেট শিকারীর তালিকায় শীর্ষে জাকির হাসান ও তাসকিন আহমেদের থাকা। ব্যাট হাতে 6 ম্যাচে 50.20 গড়ে প্রায় 150 স্ট্রাইক রেটে 251 রান করা সিলেটের উইকেট কিপার ব্যাটার জাকিরের। অন্যদিকে বল হাতে সবাইকে ছাড়িয়ে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদ। 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে এই স্পিড স্টার। এরই মধ্যে তাসকিন 1 ম্যাচে 7 উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগারের মালিক। বিপিএল এর চট্টগ্রাম পর্বেও দেশি ক্রিকেটারদের দাপট অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা দর্শকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।